সাংবিধানিক ফ্রেমওয়ার্কের মধ্যেই যদি এখন পর্যন্ত আমাদের অবস্থান হয়, তাহলে আমরা সংবিধান সংশোধনের কথা না ভেবে আপনারা গণপরিষদের কথা কেন ভাবছেন? না, সংবিধানটা তো রয়ে গেছে, কারণ হচ্ছে যে আমাদের দেশের যে এস্টাবলিশমেন্ট এবং শিক্ষিত সমাজ, আপনি কিছু মনে করবেন না, এটা আমি একটু কড়া করে বলি, তাদের এক ধরনের কায়েমি স্বার্থ এবং গোষ্ঠী স্বার্থ আছে। এই স্বার্থের কারণে তারা এই সংবিধানটাকে রাখতে চায়, এবং এই সংবিধানটা কিন্তু আসলে ডেড এই অভ্যুত্থানের পরে, কিন্তু যেহেতু তারা এটা ছাড়া আশ্বস্ত হবে না, এই জন্য দেখানোর জন্য একটা রাজা মরে গেছে কিন্তু রাজার মমি রয়ে গেছে, ওইরকম করে দেখানোর জন্য একটা কনস্টিটিউশনকে দেখাতে হয়েছে। অন্তর্বর্তী সরকারের বিধান কোথায় আমাদের কনস্টিটিউশনে? আপনি যে সংবিধানের এটা যে একটা ব্লাফ হয়েছে, একটা যে সংবিধানের অধীনে শপথ নেওয়া, ইটস কমপ্লিটলি ব্লাফ। কোথায় আমাদের অন্তর্বর্তী সরকারের বিধান? এই কনস্টিটিউশনে নাই। এবং উনি শপথ নেওয়ার পরে প্রধান উপদেষ্টা প্রথম যে ওনার যে, আপনি এখনো আপনাদের টেলিভিশনেই আপনি খুঁজলে পাবেন, প্রথম কথাটা বলেছেন যে এই সরকার গণঅভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার। উনি এই কথা, এইটাই ছিল তার রেফারেন্স। পরবর্তীতে নানা চাপে নানা কারণে কথা বদলাতে পারে, কিন্তু পদ্ধতিগত আর্গুমেন্ট আমাদেরকে মানে স্যাক্রিফাইস করা যাবে না বা কম্প্রোমাইজ করা যাবে না। ভাই একটা কথা বলেছেন, আমি এটার সাথে খুব বিনয়ের সাথে দ্বিমত করতে চাই। নির্বাচনকে কেন্দ্র করে গণঅভ্যুত্থান হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে গণঅভ্যুত্থান হয় নাই। বরং নির্বাচন কেন্দ্রিক যে রাজনীতি ছিল 7 জানুয়ারির আগে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর, সেই আন্দোলন ফেইল করার পরে যখন কোনো আশা ছিল না জানুয়ারির, এখন তো বলা যাচ্ছে যে আমরা এটা ধারাবাহিক সংগ্রামের মধ্যে ছিলাম, একটা পর্যায়ে এসে ছাত্ররা এসে মানে জিতে গেছে, এখন বলা যাচ্ছে এটা। কিন্তু জানুয়ারির পরে যত জায়গায় কথা বলেছি, ইনক্লুডিং বিএনপির বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, তারা কিন্তু অনানুষ্ঠানিকভাবে বলেছে যে এই সরকারকে সরানো যাবে না, আমরা ফেইল, এটা তারা বলেছে। তারপর জুলাই মাসে এসে একটা কোটা সংস্কার আন্দোলনকে দিয়ে শুরু হয়ে তারপরে এই আন্দোলনটা হলো এবং গণঅভ্যুত্থান হয়েছে। এবং রাইটলি বাংলাদেশের ইতিহাসে বারবার যেটা হয়, ছাত্র সমাজ নেতৃত্ব দেয়, এবারও সেটা হয়েছে। এই সরল সত্যটা আমরা স্বীকার করতে চাচ্ছি না। আমাদের ইভেন রিজভী সাহেব, উনি তো ছাত্ররা আমাদেরকে বাঁচিয়েছে এরপর যেভাবে কৃতজ্ঞ হয়েছিলেন শুরুর দিকে, এখন তো ওনার কথার সুর বদলে গেছে। তো সেটা আমরা বুঝতে পারি, কারণ নির্বাচনের বিষয় নিয়ে যত ঘনিয়ে আসবে। যদি আমি একটু যুক্ত করি যে শুধু একটু নির্বাচনের জন্যই মাফিয়া সরকারের পতন ঘটেনি, এ কথা যেমন সত্য, তার চেয়েও আরো চরম সত্য, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না করার জন্যই মাফিয়া সরকারের নির্মম পতন হয়েছিল। সুষ্ঠু নির্বাচন না করে মাফিয়া সরকার নির্মমভাবে টিকেছিল। বিএনপি চেষ্টা করে পারে নাই, 3টা নির্বাচন এবং 24 সালে ঈদের পরে আন্দোলন করতে করতে তারপর শেষ পর্যন্ত সেটা হয় নাই। এবং এক ধরনের রাজনৈতিক শক্তিগুলোর, তারা সর্বোচ্চ শক্তি দিয়ে যতগুলো বিরোধী দল ছিল তারা চেষ্টা করেছে শেখা, এবং আমেরিকার স্যাংশন দিয়ে এই হবে সেই হবে, এগুলো দিয়ে আমি কিন্তু আন্দোলনে ছিলাম, আন্দোলনে একজন অংশগ্রহণকারী হিসেবে বলছি। ওই প্রক্রিয়াটা আমি বলছি, ওই প্রক্রিয়া কে ফেল করেছে সেটা ইম্পর্টেন্ট না, ওই প্রক্রিয়াটা ফেল করেছে জানুয়ারি পর্যন্ত যেটা। ফলে আপনাকে জানুয়ারি প্যারাডাইম এবং জুলাই প্যারাডাইমকে আলাদা করতে হবে। একটা হচ্ছে রেজিম পরিবর্তনের প্যারাডাইম, দ্যাট ফেইলড, এবং তারপরে এসছে গণঅভ্যুত্থানের প্যারাডাইম। যে গণঅভ্যুত্থানের প্যারাডাইম মানে হচ্ছে একটা ব্যবস্থাগত পরিবর্তন। 3 আগস্টের ঘোষণাই ছিল এটা এক দফার মধ্যে, যে ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তন ঘটাতে হবে, বিলোপ করতে হবে। আপনাদের নেতৃত্বে গণঅভ্যুত্থান এসেছে, কিন্তু রাজনৈতিক দলগুলোর ভূমিকা যদি আমরা গণঅভ্যুত্থানে বিবেচনা করতে যাই, রাজনৈতিক দলের এখানে পরিষ্কার কনসেপ্টটা ভুল করা যাবে না। রাজনৈতিক দলের, আমি ধরুন আমি একটা রাজনৈতিক দল করি, জানুয়ারির আগে আমি আন্দোলনে ছিলাম, নির্বাচনের দাবিতে আমি রাজনৈতিক কর্মী হিসেবে ছিলাম। যখন গণঅভ্যুত্থান শুরু হয়েছে তখন আমি জনগণের অংশ, এইটাতে ভুল করা যাবে না। আরেকটা যেটা বলেছেন উনি, সংস্কার চলমান বিষয়, এই কথাটা বিএনপির নেতাকর্মীদের কাছ থেকে আমরা শুনি, কিন্তু ব্যাপারটা কি জানেন? ব্যাপারটা হচ্ছে, এটা হলো একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য সত্য কথা। যে কোনো আইন করা, একটা সংসদ আইন করবে, যে কোনো আইন করা মানেই আসলে সংস্কার করা, কারণ আইন করছেন আপনি মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। এটা হচ্ছে এই যে রেগুলার অ্যাক্টিভিটিস, হাওয়া যেমন প্রতিদিন বয়, নদীর যেমন পানি প্রতিদিন বয়, সংস্কারও চলমান প্রক্রিয়া, এটা একটা গণতান্ত্রিক স্বাভাবিক রাষ্ট্রের জন্য ঘটনা সত্য। আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে কিছু বেসিক সংস্কার ছাড়া আপনি আর এক কদম আগাতে পারবেন না, সংকটের সমাধান হবে না। এবং এই সংস্কার করার পরেও যে রাষ্ট্রটা আপনি পাবেন, সেখানেও আপনাকে আরও অনেক সংস্কার করে যেতে হবে। সেই চলমান প্রক্রিয়া নিয়ে আমাদের কোনো দ্বিমত নাই, কিন্তু বেসিক কিছু গোড়ার গন্ডগোল আছে। কেন? আপনাকে তো এই প্রশ্নের উত্তর দিতে হবে না যে কেন নির্বাচিত সরকারের অধীনে যারা নির্বাচিত সরকার, তারা এসে পরবর্তীতে অনির্বাচিত সরকার কায়েম করে বাংলাদেশে বারবার? কেন নির্বাচনী ব্যবস্থাটা, আপনি 12টা নির্বাচন হয়েছে, কেন মাত্র 1/3, 4টা নির্বাচন কেন মোটা দাগে সুষ্ঠু করতে পেরেছেন, বাকিগুলো কেন পারেন নাই? কেন পারা যায় না? হ্যাঁ, এখন যে বলা হচ্ছে এই যে তত্ত্বাবধায়ক সরকার ফেরত এসেছে, এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগেও ছিল, সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দিয়েই তো আওয়ামী লীগ এই কাজটা করলো। তো সামনে যে সেটা হবে না তার কোনো নিশ্চয়তা নাই। এই জন্য আমরা বলছি, এই যে কনস্টিটিউশন নিয়ে ভাই আরেকটা বলার চেষ্টা করেছেন যে আমরা তো বাইরের কারো কাছ থেকে স্বাধীন হই নাই, সুতরাং আমাদের নতুন কনস্টিটিউশন কি দরকার? আমি আপনাকে ছোট এই 5 মিনিটে আমি যেটুকু পেলাম, এরকম আরো অসংখ্য উদাহরণ দিয়ে আমি এখানে মানে ফ্লাডেড করে দিতে পারবো, সেটা দরকার নেই। ছোট একটা বলি, ডমিনিকান রিপাবলিক 1844 সালে স্বাধীন হয়েছে, 32টা কনস্টিটিউশন তারা এই পর্যন্ত গ্রহণ করেছে। কি হয়েছে? ওই দেশ কি পৃথিবী থেকে হাওয়া হয়ে গেছে? আচ্ছা, ভেনেজুয়েলা, হাইতি, ইকুয়েডর, থাইল্যান্ড, তারা এই পর্যন্ত, এগুলো সব পৃথিবীর গুরুত্বপূর্ণ দেশ। ভেনেজুয়েলা, হাইতি, ইকুয়েডর, থাইল্যান্ড, তারা এই পর্যন্ত 20টা সংবিধান গ্রহণ করেছে। কি হয়েছে? তা আপনার সমাজে যদি এই ধরনের পরিস্থিতি আসে, এটাকে ওভারলুক করাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা।